আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বিএনপির বিরুদ্ধে সহিংসতা দুর্নীতির মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিতের তাগিদ। কৃষক যাতে বঞ্চিত না হয় দৃষ্টি রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। এবার ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা বললেও ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে তেহরান। নিয়ন্ত্রণ হারিয়ে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেয়ালের ভেতরে রায়দা পরিবহনের বাস, প্রাণ গেল সিভিল এভিয়েশন প্রকৌশলী। আরব আমিরাতে সৃষ্ট বন্যায় শাহজালাল বিমানবন্দরে 12টির বেশি ফ্লাইট বাতিল, বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্বে দুর্ভোগে যাত্রীরা। সব সদস্যকে সাথে নিয়ে ক্রান্তিকাল পার করতে চায় আইএমএফ, বাংলাদেশকে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করার পরামর্শ। এবং জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস আর নেই, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের শ্রদ্ধা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে জার্মানিতে বাংলা নববর্ষ উদযাপনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপির বিরুদ্ধে সব মামলা সহিংসতা ও দুর্নীতির উল্লেখ করে মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার কখনোই প্রতিশোধ পরায়ণ নয়, বরং উন্নয়ন নিয়ে ব্যস্ত। সমবায় ভিত্তিক কৃষি বাস্তবায়ন হলে সবাই লাভবান হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গড়ে তুলেছিলেন কৃষক লীগ। সংগঠনের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে আসেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা। কৃষক লীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতারা। পরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই কৃষিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার, বলেন প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে। যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে। যার যার জমি থাকবে, ফসল উৎপাদন যখন হবে, উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষানি তারা পাবে একটা অংশ, আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে, যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে, অর্থাৎ সার, বীজ বা সেচ এবং চাষ করা, ধান কাটা, এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে। জিয়াউর রহমান ও খালেদা জিয়া আওয়ামী লীগ সহ এদেশের জনগণের উপর যে নির্যাতন করেছে সে প্রসঙ্গ তুলে সরকার প্রধান বলেন, বিএনপি নেতারা মামলার কথা বললেও তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই। ওরা শুধু আওয়ামী লীগ নয়, ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। যে তারা জেহালে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার,
তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে, তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি। কৃষকরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেদিকে সকলকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণভবনে উৎপাদিত সবজি কৃষক লীগ নেতাসহ সবাইকে শুভেচ্ছা স্বরূপ দেয়া হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবার ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে, তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ইরানে ক্ষেপণাস্ত্র হামলার কথা বললেও ইরান সরকার বলছে ক্ষেপণাস্ত্র নয়, ইস্পাহানে ড্রোন হামলা করেছে ইসরায়েল। এ শহরে ইরানের পারমাণবিক স্থাপনা এবং অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটি রয়েছে। নাজিব বেগের রিপোর্ট। সিরিয়ার দামিস্কে ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে সম্প্রতি সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল ইরান। হামলার পর এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেও সেটি না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে হামলা চালালো ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে, কিন্তু ইরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মধ্যরাতের একটু পরে ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা গেলে ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে ফেলা হয়। টেলিভিশনে বলা হয়, ইস্পাহানের অবস্থা এখন স্বাভাবিক। ইস্পাহান প্রদেশে ইরানের একটি বড় বিমান ঘাঁটি, অন্যতম একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং বেশ কয়েকটি পরমাণু স্থাপনা রয়েছে। ইসরায়েলের হামলার পর ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা IRNA। নাজিব বেগ, চ্যানেল আই। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের দেয়াল ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হয়েছেন। রায়দা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে 3য় টার্মিনালের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যাওয়ার সময় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিয়েশনের ওই প্রকৌশলী। তার মোটরসাইকেলটি রায়দা পরিবহনের বাসের নিচে চলে যায়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ঢাকা, দুবাই, শারজা রুটে 12টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের অধিকাংশ ফ্লাইট অনেক দেরিতে যাচ্ছে। দুবাই বা শারজা হয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যাওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। ভোগান্তিতে আছেন বৃদ্ধ ও শিশুরা। চকর মালিথার রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজায় রেকর্ড বৃষ্টিপাতের কারণে বিমানবন্দর সহ রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রানওয়ে তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। বৃষ্টি কমলেও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এখনও স্বাভাবিক হয়নি বিমান চলাচল। এর প্রভাব পড়েছে বাংলাদেশের যাত্রীদের উপর। বাংলাদেশের বেশিরভাগ যাত্রী মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যাতায়াত করেন। বৃহস্পতি এবং শুক্রবার বাংলাদেশ থেকে এমিরেটস বিমান, ইউএস বাংলা, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়ার 12টি ফ্লাইট বাতিল হয়েছে। ওইসব ফ্লাইটের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে। আর যেসব ফ্লাইট চালু আছে সেগুলোও উঠছে অনেক দেরি করে। 12টা বাজে এসেছি, এখনো ফ্লাইটের কোনো শিডিউল দেখাচ্ছে না কিছু। আমি ইমারতে যাব, বন্ধ হয়ে গেছে কিনা আমি জানি না এখনো। ফ্লাই দুবাই বলছে অপেক্ষা করতে। বিভিন্ন দেশ থেকে প্রিয় মাতৃভূমিতে যারা ঈদ করতে এসেছিলেন, মধ্যপ্রাচ্যে বন্যার কারণে ফ্লাইট বিপর্যয় লণ্ডভণ্ড করে দিয়েছে তাদের ফেরার শিডিউল। এসব যাত্রীর জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তৎপর থাকলেও এয়ারলাইন্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
সব সদস্যকে সাথে নিয়ে ক্রান্তিকাল অতিক্রম করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা গিওর্গিভা বলেছেন, স্বল্পোন্নত এবং উন্নয়নশীল সদস্যদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে যে কোনো সহায়তা নিয়ে পাশে দাঁড়ানো তার অন্যতম অগ্রাধিকার। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আলাদা সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, বাংলাদেশকে অবশ্যই বাজার ভিত্তিক বিনিময় হার চালু করতে হবে। রিজভিন নেভাজের রিপোর্ট। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে ক্রিস্টালিনা গিওর্গিভার। সংস্থাটির সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন সভায় আগামী দিনের বৈশ্বিক নীতি বিষয়ক সংবাদ সম্মেলনে 3 অগ্রাধিকারের কথা জানিয়েছেন তিনি। জিডিপির তুলনায় কম রাজস্ব আয় করে এমন দেশে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি, মন্দার ঝুঁকিতে পড়া অর্থনীতিতে প্রবৃদ্ধি সঞ্চার করা এবং সদস্য দেশগুলোর পাশে দাঁড়ানোর কর্মপরিকল্পনা তুলে ধরেন ক্রিস্টালিনা। In a world of more frequent shocks, we know we will be tested again. And to quote Winston Churchill, this is no time for ease and comfort. It is time to dare and endure. And there we will, as we have done in the past years, to serve our members in the best possible way, tailored to their individual needs. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলোর অর্থনীতির হালনাগাদ জানাতে সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সফল না হওয়ার কারণ জানতে চাওয়া ছিল সংস্থাটির পরিচালকের কাছে। Now you're right about the fact that the exchange rate, the reserve position has not improved as much, and that partly relates to the fact, of course, you had the elections, which kind of put people on, when you have elections, there's always some uncertainty about prospects, so that affected part of the financial account. But also, I think it's important for Bangladesh to transition to a more flexible exchange rate regime. That will be important to build external resilience and build buffers and build reserves. So I think that is the area where engagement and dialogue continues in terms of allowing the exchange rate to be more flexible so that reserves can be built up. So that in a sense will be a key priority for the country. Inflation is a worse kind of a tax on the poor. So you have to bring inflation back on track, which will require further tightening of monetary policy joined with consolidation on the fiscal side. So fiscal and monetary have to act together to bring inflation back to target. মুদ্রা বিনিময় হারের ফলে সংকটে পড়া শতাধিক দেশকে গত 2 বছরে $300 বিলিয়ন ঋণ দিয়েছে IMF। প্রায় 2 বছর হলো বাংলাদেশের মূল্যস্ফীতি 10 ভাগের কাছাকাছি। IMF এর পরামর্শ মেনেও সরকার এখানে কার্যকরী কোনো সাফল্য দেখাতে পারেনি। সংস্থাটি বলছে, পাশের দেশ ভারত এবং শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারছে না? রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভালো সমন্বয় হলে এটি করা অসম্ভব নয়। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। 21 সদস্যের কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে এফডিসিতে আছেন আমাদের সহকর্মী জাকিয়া আক্তার, তার কাছে যাচ্ছি। জাকিয়া, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা কি শুরু হয়েছে? যেমনটি বলছিলেন, বিকাল 5:30 নাগাদ শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে, ভোট গ্রহণ কিন্তু প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে কোনো একটি কারণবশত তারা এখন পর্যন্ত ভোট গণনা শুরু করতে পারেনি, তবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা ভোট গণনা শুরু করবেন। তো সকাল 9:30 থেকেই শিল্পী সমিতির নির্বাচন শুরু হয় এবং এটি চলে বিকাল 5:30 পর্যন্ত এবং 570 জন ভোটারদের উপস্থিতিতে 475 জন এর বেশি ভোটার তারা ভোট দিয়েছেন তাদের পছন্দের 2টি প্যানেলে। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি যে 21 সদস্য কমিটির জন্য 48 জন পদপ্রার্থী 2টি প্যানেলে লড়ছেন। নিপুণ
কণি প্যানেল এবং মিশা ডিপজল প্যানেল। তো এই প্যানেলে আরও হেভিওয়েট পদপ্রার্থী রয়েছেন এবং এই পদপ্রার্থীদের জন্য নবীন প্রবীণ শিল্পীরা সকাল থেকেই ভোট দিয়েছেন। আমরা দেখেছি প্রচুর নবীন এবং প্রবীণ শিল্পীরা এসেছেন। আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, অপু বিশ্বাস, পরিমণি, শাবনূর থেকে শুরু করে প্রথম সারির সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ভোট দিতে এসেছিলেন। তারা যেটি আমাদেরকে বলেছেন যে এবারের শিল্পী সমিতির নির্বাচনের মাধ্যমে তারা এমন একটি প্যানেল চাচ্ছেন যে প্যানেল থেকে এবারের শিল্পীদের জন্য যারা কাজ করবেন এবং শিল্পীদের সবসময় তারা পাশে থাকবেন তেমন শিল্পী তারা প্যানেল খুঁজছেন। এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই হেভিওয়েট দুটি প্যানেলে সহ সভাপতি পদে আরও হেভিওয়েট পদপ্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের চোখ, সন্ধানিতা এবং শরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা উত্তোলিত হয়েছিল সেই পতাকার অন্যতম নির্মাতা শিবনারায়ণ দাস। ৭১-এর এই বীর সেনানী অনেকটা নিভৃতেই রেখেছিলেন নিজেকে। মৃত্যুর পর নিজের চোখ ও দেহদান করে গেছেন দেশের কল্যাণে। লোকটা সারা জীবন দেশ দেশ করেই সে মৃত্যুবরণ করেছে। তার কোনো চাওয়া পাওয়া ছিল না। দেশের জনগণ, দেশকে সে জান প্রাণ দিয়ে ভালোবাসত। দেশের জন্য তো জীবনটা দিয়ে গেল। এখন আবার দেহটাও দান করে। হ্যাঁ, দেহ তো দান করে রাখছে আগে থেকে। চোখ দান করেছে আলাদা, দেহ দান করেছে। এবং তার একটা কথাই ছিল, কোনো রকম ওই কুসংস্কারে আচ্ছন্ন কোনো কিছু করবা না। আমি বিশ্বাস করি না। সে ধর্ম বিশ্বাস করতো না, মানুষকে ভালোবাসত। তার প্রপার সম্মান সে পেয়েছে কিনা সেটা রাষ্ট্র জানে, রাষ্ট্রের লোক জানে। আমরা তো কিছু বলতে পারবো না। তার কিন্তু কোনো চাওয়া পাওয়া ছিল না। কিন্তু আমার বাবা কিন্তু আসলে অভিমানী নন। আমার বাবা হচ্ছেন এমন একজন মানুষ যিনি প্রচার বিমুখ, এবং আমার বাবা নিজে মুখে কোনো সময় বলেননি উনি পতাকা এঁকেছেন, পতাকা নেই কী করেছেন। জাতি এবং সবাই জানে যে আমার বাবার কতটুকু কন্ট্রিবিউশন রয়েছে। দেশের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, তার শেষ নিদর্শন হিসেবে আপনি হয়তো জানেন যে উনি ওনার চক্ষু দান করেছেন এবং উনি ওনার দেহটাও দান করে গেছেন। রাষ্ট্রীয় ও সর্বজনীন শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে শিবনারায়ণ দাসের মরদেহ। এরপর দুপুরে নেওয়া হবে জন্মস্থান কুমিল্লায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ করা হবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউতে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কার্ডিয়াক আইসিইউতে চিকিৎসাধীন ৭ শিশুকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা। শীঘ্রই ক্ষতিগ্রস্ত ভবনসহ হাসপাতালের ইউনিটগুলো চিকিৎসা সেবার জন্য প্রস্তুত করার কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শুক্রবার দুপুর ১:৩০টার দিকে শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে অগ্নিকাণ্ডে পুড়ে যায় চিকিৎসা সামগ্রী। হতাহতের ঘটনা না ঘটলেও আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে। সবগুলা বাচ্চা আসলো, কিন্তু আমি বলতে পারি না, আমি আমার বাচ্চাটা নিয়ে বাইরে গেছি। ফ্যানের সুইচটা ওইটা আপনার সুতো দিয়ে আটকানো, তারপরে প্রত্যেকটা লাইন কস্টিপ দিয়ে আটকানো। আমাদের বিল্ডিংয়ে মঙ্গলবার আগুন লাগছিল আর আজকে লাগছে আইসিইউতে। যারা গরিব মানুষ আমরা ফাঁকে থেকে চিকিৎসার জন্য সেফটির দরকার, যাতে এইরকম মানুষের যেন অসুবিধা না হয়, কষ্ট না হয়। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ৪টি ইউনিটের প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ভিতরে সব অনেক ধরনের মেশিনারিজ ওখানে ছিল, আইসিইউ রিলেটেড মেশিনারিজগুলো পড়ে গেছে। 2টা রুম নির্বাপন করে সম্ভব হয়েছে, যার কারণে পার্শ্ববর্তী আর কোনো ফ্লোরে আগুনটা ছড়াতে পারে নাই। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চিকিৎসাধীন শিশুরা নিরাপদ রয়েছে। নিরীক্ষণ শেষে হাসপাতালের ক্ষতিগ্রস্ত ইউনিট যত তাড়াতাড়ি সম্ভব চালু করার কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক। সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক আইসিইউ, সবগুলি কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়েছে। পেশেন্ট সবাই ভালো আছে। বাচ্চাদের যে বেডগুলি আছে সেগুলি ক্ষয়ক্ষতি হয়েছে, পুড়ে গেছে, আর সঙ্গে যেগুলি লাইন ছিল অক্সিজেন বা সেগুলি বিনষ্ট হয়েছে। শুধু এসি না, চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সবকিছুই খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবে। বি ব্লকের 194টা বিছানা আছে এবং 194টার ভিতরে 173টা রোগী ছিল এবং সবগুলো রোগী কিন্তু সব আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। অক্সিজেনের সিলিন্ডার আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি। আমাদের এনআইসিপিডি থেকে 10টা সিলিন্ডার আমরা আনাইছি এবং আমাদের ইমার্জেন্সিতে সিলিন্ডারের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। এখন আস্তে আস্তে সবগুলো রোগী আমাদের সেটেল করে ফেলছি। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশে হৃদরোগের জটিল চিকিৎসায় নতুন নতুন পদ্ধতির সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু হৃদরোগের ঝুঁকি কমাতে প্রতিরোধের বিকল্প নেই। এজন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। কাঁচা লবণ পরিহার সহ প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। রাজধানীর একটি হোটেলে সোসাইটি ফর কার্ডিওভাস্কুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসের আয়োজনে 4th ACI কোর্স অন কমপ্লেক্স PCI শীর্ষক সায়েন্টিফিক সেমিনারের সমাপনী দিনে দেশ বিদেশের বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকরা এসব কথা বলেন। 2 দিনব্যাপী এই কার্ডিওভাস্কুলার বিষয়ে বিভিন্ন সায়েন্টিফিক অধিবেশনে দেশ বিদেশের বিশেষজ্ঞ তরুণ কার্ডিওলজিস্টরা অংশ নেন। সম্মেলনের সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফায় 102 আসনে ভোটার 16,63 লাখ। আসাম ও মণিপুর ছাড়াও পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়িতে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সাধারণ ভোটারদের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমার তারকা রজনীকান্ত, ধানুষ, বিজয় সেতুপাতি সহ অনেক তারকা বুথে গিয়ে ভোট দিয়েছেন। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, এবারে নথিভুক্ত ভোটারের সংখ্যা 96,88 লাখ। এর মধ্যে নারী ভোটার 47,10 লাখ এবং পুরুষ ভোটার রয়েছে 49,70 লাখ। এছাড়াও শতবর্ষী ভোটারের সংখ্যা 2 লাখেরও বেশি। এদিকে বড় কোনো বিশৃঙ্খলা না হলেও পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়াও আসাম ও মণিপুরের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিহারের ঔরঙ্গাবাদ জেলার নেহতু গ্রামের বাসিন্দারা উন্নয়নের ইস্যুতে ভোট বর্জন করেছে। প্রথম দফার ভোট গ্রহণ শেষ হলেও বাকি দফার ভোট হবে 26শে এপ্রিল, 7, 13, 20 ও 25শে মে এবং শেষ ও সপ্তম দফায় ভোট গ্রহণ হবে 1 জুন আর ভোট গণনা হবে 4 জুন। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার ভ্যানকুভারে গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে উদযাপিত হল বৈশাখী মেলা। অনুষ্ঠানে শিশু, কিশোর সহ সব স্তরের মানুষ দেশীয় বাহারি পোশাকে মেলায় অংশ নেয়। জাতীয় সঙ্গীত এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নানা রকম দেশীয় খাবার, পিঠা, শাড়ি, কাপড় ও গহনার পসরা বসেছিল মেলায়। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী বাঙালিরা। সে সময় ছিলেন শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি, ব্রিটিশ কলম্বিয়া কনজারভেটিভ পার্টির লিডার জন রাস্ট্রেড ও তার সহধর্মিনী, সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন এবং অন্যরা। নিটল টাটা বিশেষ সংবাদ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলা নববর্ষ উদযাপনে বুধবার জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন আমন্ত্রিত অতিথিদের কাছে উপস্থাপন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। দূতাবাসের মিনিস্টার জাবেদ ইকবালের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুর্জভাইল। সভায় অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী এবং অন্যরা। এবার জানাবো কৃষি সংবাদ। দিনাজপুরে বাউ মুরগি পালন করে নিজের আর্থিক অবস্থা বদলেছেন গৃহিণী নাজমা বেগম। বাউ মুরগিতে রোগবালাই কম, অন্য যে কোনো জাতের মুরগির তুলনায় ওজন বেশি ও অল্প দিনে বাজারজাত করা যায়। নাজমা বেগমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাউ মুরগির খামার করার আগ্রহ দেখিয়েছেন। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ভূমিদস্যুদের আগ্রাসনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী নাগিন পাহাড়। দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কারণে আশপাশের পরিবেশ হুমকিতে পড়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযানের পরও পাহাড় কাটা বন্ধ হয়নি, বরং আবাসিক এলাকা ও বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। প্রিয় দর্শক, সংবাদে আবার সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ব্র্যাক ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব মাটির তৈরি বসার স্থান দৃশ্যমান হয়েছে। এখানকার শিক্ষা ও অভিজ্ঞতা শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন বলে মনে করছেন শিক্ষক ও বিশেষজ্ঞরা। শাকের আদনানের রিপোর্ট। পড়াশোনার অংশ হিসেবে পরিবেশ বান্ধব মাটির তৈরি বসার স্থান নির্মাণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় দিনে নির্মাণ শৈলী দৃশ্যমান হয়েছে। আমাদের কাজটাকে আমাদের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের অন্য যে ডিপার্টমেন্ট আছে সবাই জানতে পারছে, সবাই আমাদেরকে চিনতে পারছে, তাদের মাঝখানে আমরা আমাদের কাজকে তুলে ধরতে পারছি। মডেলের সাথে জিনিসটা রিলেট করতে পারছি, সম্পূর্ণ জিনিসটা দেখতে পাচ্ছি, তো মনে হচ্ছে আরো বেশি কনফিডেন্স পাচ্ছি যে আমরা আসলে এই কাজটা করছি, সুন্দরভাবে এই কাজটা আগাচ্ছে। শিখছি, অবশ্যই আমাদের নলেজ বাড়ছে, এই জন্য আমাদের কনফিডেন্স তো বাড়বে। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা এর আগে দেশের বিভিন্ন স্থানে মাটি দিয়ে সৃজনশীল কর্মকাণ্ড করেছেন। দুটো জিনিস ইজ ইম্পর্ট্যান্ট। আমরা সিটি স্টুডেন্ট হিসেবে বা আমরা যে টিচিং করছি যেই এনভায়রনমেন্টে, সেখানে মাটির কাজকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য স্টুডেন্টদের আগ্রহ অনেক। আমাদেরকে আগে স্টাডি ট্যুরে নিয়ে বা বড় জায়গা নিয়ে দেখাতে হতো। একটা ক্যাম্পাস হওয়ার কারণে আমরা অন সাইট দেখাতে পারছি, জায়গা আছে এজন্য। আর আরেকটা হলো যে স্টুডেন্টদের আগ্রহ যে কিভাবে মাটির লেয়ারগুলো হচ্ছে বা প্র্যাকটিক্যালি কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে, এটা আসলে স্টাডি ট্যুরে নিয়ে গেলেও এখান থেকে যেভাবে শিখছে এটাই হয়তো বেইজে পরবর্তীতে তাদের কাজে লাগবে, তারা যদি মাটির কাজ করতে চায়। সো আমার কাছে মনে হয় আগ্রহটা অনেক ভালো ছিল। সবাই খুব পজিটিভ, সবাই আমার বিশ্বাস যে ওরা ডিজাইনের সুযোগ পাইলে ওরা মাটি দিয়ে আসলে ডিজাইন করবে। ওদের সঙ্গে কথা বলে কাজ করে যা বুঝলাম, ওরা খুব ইন্টারেস্ট ফিল করে। চলতি মাসের শেষ নাগাদ বসার এই স্থানটি ব্যবহার উপযোগী হবে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে খেলার খবর।